যদি সংসদ সদস্য থাকেন তাদের যে কেউ প্রস্তাব উত্থাপন করতে পারে, কিন্তু আমাদের এই ফরম্যাটে শুধুমাত্র প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করবেন। তো প্রস্তাব উত্থাপন করার পরে সেটি যদি সংসদে গৃহীত হয়, পরবর্তীতে সেটা হচ্ছে বিল আকারে বা আইন আকারে পরিণত হওয়ার জন্য সেটা তখন হচ্ছে সরাসরি হচ্ছে ক্যাবিনেটে চলে যায়, অর্থাৎ মন্ত্রী পরিষদে চলে যায়। তারপরে মন্ত্রী পরিষদে ওই বিষয়ে আলোচনা হয়, আলোচনা হওয়ার পর ওই প্রস্তাবটা তখন বিল আকারে তৈরি করে নেওয়া হয়। বিল আকারে তৈরি করার পরে আবার মন্ত্রী পরিষদ থেকে সেটা হচ্ছে সংসদে আসে, এবং সংসদে তখন ওই প্রস্তাবটা বিল আকারে যেহেতু তৈরি হয়, একটা আইনের মতো করে তৈরি হয়, সেটা তখন সংসদে উত্থাপন করা হয়, ওই বিষয় নিয়ে আবার আলোচনা হয়, তারপরে হ্যাঁ না ভোটের মাধ্যমে বিলটা তখন সংসদে পাশ হয়, মানে গৃহীত হয় বা সেটি হচ্ছে খারিজ হয়ে যায়। এটা হচ্ছে প্রস্তাবের ক্ষেত্রে। আর বিল হচ্ছে যে আইন, অর্থাৎ আমরা জানি যে আমাদের মানে বাস্তবিক অর্থে আমাদের একটা আমরা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করি। এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা জানি যে আমাদের একটা হচ্ছে মন্ত্রী পরিষদ আছে। এই মন্ত্রী পরিষদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, এবং এই বিষয়গুলোতে এবং মন্ত্রী পরিষদই আসলে বিভিন্ন বিষয়ের আইন প্রণয়ন করে থাকেন। মূল ক্ষমতাটা আসলে মন্ত্রী পরিষদের উপর বর্তায়, এবং তারা যখন বিভিন্ন বিষয়ে আইন তৈরি কাজ করেন, তখন এই আইনটা তারা একটা খসড়া তৈরি করে। খসড়া তৈরি করার পর মন্ত্রী পরিষদ ওই আইনটা আসলে পাশ করাইতে পারেন না। সেটা পাশ করাতে হলে প্রয়োজন হয়ে থাকে হচ্ছে যারা জনগণের প্রতিনিধি আছেন তাদের আসলে মতামতের প্রয়োজন হয়ে থাকে। এই কারণে তখন ওই বিলটা সরাসরি চলে আসে হচ্ছে সংসদে, এবং তখন ওই বিল নিয়ে সংসদে আলোচনা হয়, এবং মতামতের উপর ভিত্তি করে যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোকজন এটার সাথে জড়িত থাকেন, সেহেতু দেখা যায় যে মন্ত্রী পরিষদ থেকে যে আইনটা তৈরি করা হয় সেটা সবসময় পাস হয়ে থাকে। আমরা এখানে বিল সংক্রান্ত কিছু ধারার বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে সেই সব বিষয়বস্তু বিল হিসেবে গ্রহণযোগ্য পাবে যেগুলো সরকারি দল সংসদে আইন হিসেবে পাশ করাতে চায়। এই যে অর্থাৎ তাহলে বিল হিসেবে সেটাই আসলে গ্রহণযোগ্যতা পাবে যেটা মানে সরকারি দল আইন হিসেবে পাশ করাতে চায়, এবং এটা আসলে সত্যিকার ধরনের বিষয় হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কোনটা বিল ধরবো আর কোনটা আমি হচ্ছে প্রস্তাব ধরবো। আমরা দুইটা জিনিস আজকে ক্লিয়ার হয়ে যাব যে প্রস্তাব এবং বিল এক বিষয় নয়। অর্থাৎ আমি যখন বলবো ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করছি এইটার তো একটা আলাদা কি আছে, আলাদা গ্রহণযোগ্যতা আছে, আলাদা অর্থ আছে। আবার ঠিক সেইভাবে আমি যদি বলি ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি যে বিলটি উত্থাপন করছি, এই যে বিল কথাটা যখন বলবো তখন কিন্তু আবার এই বিল কথাটা যেহেতু আমি বললাম, তখন ওই বিষয়টির কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। অর্থাৎ আমি যখন প্রস্তাব কথাটা বলছি তখন সংসদে একটা জেনারেল আলোচনা হচ্ছে, একটা সাধারণ আলোচনার জন্য আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমি আসলে এইভাবে চিন্তা করছি, আপনারা বিষয়টা দেখেন, আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়, এরকম একটা আলোচনার জন্য এটা তোলা। আর যখন আমি বলছি যে এই আজকে যে বিলটি আমি উত্থাপন করছি, তখন আমি বলছি যে আমি একটা আইন পাশ করাতে চাই, আপনারা একটু দেখেন যে এই আইনটা আসলে সঠিক কিনা, এই আইনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এই আইনটা পাশ করানো যায় কিনা, আপনারা একটু লক্ষ্য করেন। তার মানে আমি যখন বলবো যে আমি প্রস্তাব উত্থাপন করছি সেটার একটা গুরুত্ব আছে, আমি যখন বলছি আমি বিল উত্থাপন করছি তখন সেটার কিন্তু একটা গুরুত্ব আছে। কাজে প্রস্তাব এবং বিল এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তারপরে এখন বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা যখন মোশন পাই, অর্থাৎ বিতর্কের বিষয় পাই, সংসদীয় বিতর্কের বিষয় পাই, তখন আসলে আমরা জানি না, ওখানে উল্লেখ থাকে না যে প্রস্তাব বা বিল, তখন ওখানে উল্লেখ থাকে যে সংসদীয় বিতর্কের বিষয়। আপনি সেটাকে প্রস্তাব বলবেন না সেটাকে বিল বলবেন, এটা হচ্ছে একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে খুব সাধারণ একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা হচ্ছে যে প্রত্যেক বিলি প্রস্তাব, ঠিক আছে, কিন্তু প্রত্যেক বিলি প্রস্তাব, কিন্তু প্রত্যেক প্রস্তাব আসলে বিল না।
ঠিক আছে, আপনি এইভাবে চিন্তা করতে পারেন। অর্থাৎ আপনি একটা বিল বা একটা আইনকে প্রস্তাব আকারে আপনি হচ্ছে সংসদে উত্থাপন করতে পারেন, কিন্তু একটা প্রস্তাবকে আপনি আবার আইন হিসেবে সংসদে আইন হিসেবে সংসদে উত্থাপন করতে পারেন না। কারণ প্রস্তাব এবং বিলের মধ্যে কিছু শব্দের পার্থক্য আছে। সেই শব্দের পার্থক্যটা কি? আমরা যদি দেখি যে একটা বিতর্কের বিষয়ে যখন বলা হয় যে হোক বা উচিত শব্দমালা দিয়ে যখন শেষ হয়, তখন ওইটাকে আমরা হচ্ছে বিলের মর্যাদা দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি যে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রধান রহিত করা হোক, ঠিক আছে, শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রধান রহিত করা হোক, অর্থাৎ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, প্রস্তাব না, এটা হচ্ছে বিল। অর্থাৎ আমি কি বলছি যে আমি একটা আইন পাস করাতে চাই যেখানে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড থাকবে না, তাহলে এটা হচ্ছে আইন। তারপরে হচ্ছে আরেকটা, যেমন অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশের অবিলম্বে গ্যাস রপ্তানি করা উচিত, এটা হচ্ছে বিল। অর্থাৎ বাংলাদেশে গ্যাস রপ্তানি করার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে, কিন্তু অর্থনৈতিক স্বার্থের জন্য বাংলাদেশের থেকে গ্যাস রপ্তানি করা উচিত। যেমন ইলিশ আসলে রপ্তানি বাংলাদেশের ক্ষেত্রে বন্ধ আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ইলিশ যাতে আমরা হচ্ছে রপ্তানি করতে পারি, এই বিষয়ে আমরা এরকম কিছু বিষয় আসলে আমরা নিয়ম বা আইন আসলে তৈরি করা, এই ব্যাপারটাকে যখন হোক বা উচিত দিয়ে থাকবে, তখন আমরা সেটিকে ধরে নিব হচ্ছে বিল। হচ্ছে এইটাকে যদি বিল হিসেবে ধরে নিই, তাহলে আমি কি সেটাকে প্রস্তাব বলতে পারবো না? আপনি সেটাকে কখনো প্রস্তাব বলতে পারবেন না। আপনি যখন বলে ফেলবেন যে আজকে এই মহান সংসদে আমি যে বিলটি উত্থাপন করছি, এই বিল, এই কথাটি সারা বিতর্কে আপনাকে উচ্চারণ করতে হবে। হলেও প্রস্তাব শব্দটি উচ্চারণ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি যখন প্রস্তাব শব্দটি উচ্চারণ করবেন, তখন কি হবে? তখন এই যে পয়েন্ট অফ অর্ডারে তখন কিন্তু হচ্ছে বিরোধী দল আপনাকে ধরে ফেলবে যে মাননীয় স্পিকার, আজকে সংসদে আমরা বিল নিয়ে কথা বলছি, কোন প্রস্তাব নিয়ে কথা বলছি না। মাননীয় বক্তা এই বিষয়টিকে বিভ্রান্ত করছেন। কিন্তু এই যে পয়েন্ট অফ অর্ডারটি তখন কিন্তু গৃহীত হয়ে যাবে। পয়েন্ট অফ অর্ডার কি, পয়েন্ট অফ ইনফরমেশন কি, পয়েন্ট অফ প্রিভিলেজ কি, আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব। তাই আমরা এখন আপাতত এই বিষয়গুলো মাথায় রাখি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মানে আমরা এরপরে পয়েন্টে চিন্তা করি। ভাইয়া মানে প্রশ্নটা মানে বিতর্কের বিষয়টাতেই আমাকে ধরে নিতে হবে এটা বিল না প্রস্তাব, তারপর বিতর্ক শুরু হ্যাঁ, করতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এরপরের বিষয়টা দেখি যে বিলের মূল বিশ্লেষণ হবে খুবই খুবই নির্দিষ্ট। ঠিক আছে, আপনি ওই বিষয়টাতে আসলে কি বলতে চান একদম স্পেসিফিক করে আপনি বলেন যে আমি এইটাই বলতে চাই, হ্যাঁ, এবং আইডেন্টিফাই করে বলা যে আজকে আমি ওই বিষয়টা আসলে বাইরে যাবে না। যে আমি যদি বলি যে মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে আমি মৃত্যুদণ্ড কেন চাই না, রহিত করতে চাই, তাহলে আপনাকে ওই সরাসরি ওই বিষয়টা নিয়ে আসলে আপনাকে কথা বলতে হবে। যে লক্ষ্য করুন যে মৃত্যুদণ্ড যে প্রক্রিয়াটি, সেটি হচ্ছে একটা অত্যাচারী একটা প্রক্রিয়া, বা আমরা সেটিকে বলতে পারি যে একটা নির্মম একটি প্রক্রিয়া। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি যাই, তাহলে আসলে আমরা যে শান্তির কথা বলি সেটা অনেকখানি বাধাগ্রস্ত হতে পারে। আপনি বলতে পারেন যে আসলে মৃত্যুদণ্ডের যে প্রক্রিয়া, আমরা আসলে মানুষকে বদলানোর সুযোগটা আমরা না দিয়ে তাকে হচ্ছে মেরে ফেলছি, এটাও এক প্রকারের হত্যা। আপনি সেভাবে বলতে পারেন আইনের মাধ্যমে আসলে যে অপরাধ করলো, আপনি সেই অপরাধটাই আবার করে ফেলছেন, আপনি সেটাও বলতে পারেন। এইরকম অনেকগুলো উদাহরণ নিয়ে আসতে পারেন, এবং এই বিষয়গুলো একদম নির্দিষ্ট করে আসলে বলা যে আমার এই ক্ষেত্রে এই বিষয়টা আসলে আমাদেরকে নজর দিতে হবে, এবং আমরা এই বিষয়ের উপরে আমরা এটা করছি। অর্থাৎ একদম নির্দিষ্ট করে আপনাকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ধরে ধরে বলতে হবে।
এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিল উত্থাপন করলে এর সাথে অনেকগুলো ধারা উল্লেখ করতে হয়, ঠিক আছে। এখন অনেক সময় হয় কি যে আমরা যদি ধারা উল্লেখ না করি তাহলে আসলে আমরা করতে মানে বিতর্কটা আমরা মানে ভালো হবে কিনা, ঠিক আছে। বিলের সাথে তো ধারা অবশ্যই থাকবে, কারণ আইন থাকলে ধারা থাকে, ঠিক আছে। কিন্তু এইটা যেহেতু আমরা হচ্ছে এই যে সংসদীয় যে পদ্ধতি, এই সংসদীয় পদ্ধতি যেহেতু আমরা ছায়া সংসদের কথা বলছি, সেহেতু যদি সেহেতু আমরা যে ধারা উল্লেখ করতেই হবে সেটা আসলে খুব বেশি বাধ্যতামূলক না, ঠিক আছে। অর্থাৎ এই বিষয়টা তো আমরা হচ্ছে মাথায় রাখতে পারি। তবে কিছু ক্ষেত্রে ধারা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে বিতর্কের ফলাফলটাই আসলে ভালো হয়ে যায়, ঠিক আছে। যেমন করা উচিত, অর্থাৎ সিএনজি, ঠিক আছে, এইগুলো অর্থাৎ তারপরে এখানে একটা হচ্ছে যে 3 হুইলারের বিকল্প সিএসজি চালু করা উচিত। হ্যাঁ, নতুন সিএনজি জ্বালানি হিসাবে গ্যাস ব্যবহার করা হবে যার যথেষ্ট মজুদ আমাদের আছে, ইত্যাদি বিষয় নিয়ে আসলে কথা হতে পারে, ঠিক আছে। ক্ষতিগ্রস্ত চালকদের পুনর্বাসন করা হবে এই বিষয়গুলা তার ব্যাখ্যার বিষয় রাখে। তারপর হচ্ছে ধারা সংযোজন করা যায় তখনই যখন সেগুলো বিলের উদ্দেশ্যে এবং প্রায়োগিক দিকটা থাকে। অর্থাৎ আপনি একটা বিতর্কের ধারা সংযোজন করতে পারেন যখন আপনি সেটাকে আইন হিসেবে আপনি হচ্ছে সেটাকে পাশ করাতে চান, ঠিক আছে। এবং ধারা সংযোজন করলে কি হয়, বিতর্কে অনেক ভালো একটা ফলাফল আসে। তাহলে আমরা বিল সম্পর্কে একদম যদি সংক্ষিপ্ত করে আমরা যদি বলি যে বিল সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম সংসদে যখন আমরা কথাটি বিল বলবো তখন আমাদের পুরো বিতর্কে ওই বিল কথাটা আমাদের উচ্চারণ করতে হবে, আমরা এটা জানলাম। আমরা জানলাম যে বিল একটা প্রস্তাব, একটা বিতর্কের বিষয় যদি হোক বা উচিত বা কোনো কিছুকে যদি জোর দেওয়া বোঝায় বা বিতর্কের বিষয়ের উপরে যদি জোর প্রদান করা হয় তাহলে সেটি হচ্ছে বিল হিসাবে গৃহীত হবে বা বিল হিসেবে বিবেচিত হবে, আমরা সেটি জানলাম। তারপর আমরা জানলাম যে বিল একটা প্রস্তাবে যখন আমরা বিল পাবো তখন ওই প্রস্তাবটা অনেক বেশি নির্দিষ্ট করে ওই বিষয়ের উপরে কথা বলতে হবে, আমরা 3 নম্বরে এটা জানলাম। আমরা 4 নম্বরে জানলাম যে যদি বিতর্কে আমরা যদি বিল উত্থাপন করি সেখানে ধারা সংযোজন করলে বিতর্কের মান ভালো হয়, তবে ধারা যদি আমরা সংযোজন নাও করি তাহলে কোনো সমস্যা নেই, আমরা সেটা জানলাম। এবং আমরা জানলাম যে বিলের উদ্দেশ্য হচ্ছে এর প্রায়োগিক দিক বিবেচনা করে সেটিকে হচ্ছে এই ধারাগুলো সংযোজন করা হয়। তাহলে বিল সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। হ্যালো, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে প্রস্তাবে। আমরা আগে বলেছি যে প্রস্তাবটা হচ্ছে একটা সাধারণ আলোচনা, প্রস্তাব উত্থাপন করা হয়, ঠিক আছে। তো এই প্রস্তাবগুলো মানে যেটা হয় যে সংসদে চলমান বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যেমন এখন বাংলাদেশে বেশ কিছু চলমান ইস্যু রয়েছে, যার মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, তারপর হচ্ছে করোনা, তারপর হচ্ছে ভাস্কর্য ইস্যু, তারপরে হচ্ছে এই যে ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মকেন্দ্রিক রাজনীতি, এরকম বেশ কিছু আসলে ইন্টারনাল বেশ কিছু ইস্যুস এখন আমাদের রয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো, মাইমুনা রেকর্ড কি হচ্ছে? হ্যালো, আচ্ছা। এই যে ব্যাপারগুলো ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিয়ে তখন সংসদে আসলে আলোচনা হয় যে এই বিষয়গুলো কেন হচ্ছে। আজকে ভাস্কর্য আমরা দেখছি যে বিভিন্ন মানুষ ভাঙছে, ইভেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তাদের কর্মীরাও ভাস্কর্য ভাঙছে। সেটা আসলে কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে কথা হতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে যে এইটার সমাধান কি, আমরা এত বেশি উগ্র কেন হয়ে যাচ্ছি, এটা আসলে খুব বড় একটা বিষয়। তারপরে আরেকটা বড় বিষয় যে আমাদের মধ্যেও একটা মানসিক একটা অবসাদ আসলে কাজ করছে।
আমরা মানুষ হিসেবে খুব বেশি টলারেট করতে পারি না, আমরা মানুষ হিসেবে খুব বেশি অন্যের মতামত শুনতে চাই না, নিজের মতামত আমরা আসলে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা মানুষ হিসেবে অন্যের ভালো আসলে আমরা খুব বেশি সহ্য করতে পারি না, আমরা মানুষ হিসেবে যেটা করা দরকার তার চাইতে অনেক বেশি আসলে আমরা মানে ওইটার পিছনেই ছোটাছুটি করি, আমরা একটা মানে বিভিন্ন রকম জায়গা যাচ্ছে, কাজে আমাদের মানসিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো এই বিভিন্ন ধরনের একটা রাষ্ট্রের যাবতীয় সমস্যা, যাবতীয় বিষয়ে আসলে কথা বলার একটা অধিকার থাকতে পারে এবং সেটা থাকা উচিত, এবং সেই কথা বলার একটা উত্তম জায়গা হচ্ছে সংসদ। এবং সেই উত্তম জায়গায় যে বিষয়টা চলে আসে, যে বিষয়ে আন্ডারে আসলে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রস্তাব। এবং আজকে আমরা কিন্তু এই প্রস্তাব নিয়ে এখানে আসলে কথা আমরা বলছি। তো প্রস্তাবের ক্ষেত্রে কি হয়, যে প্রস্তাবের ক্ষেত্রে হচ্ছে ধরন একটু আমরা যদি আলাদা করে ধরি, যে এটার অনেকগুলো ধরন আছে। এর মধ্যে এক নাম্বার যে ধরন সেটা হচ্ছে তুলনামূলক অনুষঙ্গ। হ্যাঁ, যে এটা হচ্ছে এরকম যে আমরা দুইটা বিষয়কে সামনে নিয়ে আসবো, যেটা আমরা সনাতনী বিতর্কের ক্ষেত্রে করে থাকি, যে দুইটা বিষয়ের মধ্যে কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা হচ্ছে তুলনা করব। এই তুলনামূলক বিষয় নিয়ে আসলে বিতর্ক হয়, এটা হচ্ছে এক ধরনের প্রস্তাব। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি যে দারিদ্র বিমোচন নয়, তথ্য প্রযুক্তির উত্তরণী একবিংশ শতকে প্রধান চ্যালেঞ্জ। আবার আমরা আরেকটা দেখতে পাচ্ছি, কৃষি নয়, শিক্ষাই হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সোপান। ঠিক আছে, এখন এই দুইটা বিষয়ের মধ্যে তুলনামূলক যে কোনটা আসলে অর্থনৈতিক উন্নয়নের সোপান হবে, সেটা নিয়ে হচ্ছে বিতর্ক হবে। অর্থাৎ এই যে প্রস্তাব, একটা প্রস্তাব হচ্ছে তুলনামূলক অনুষঙ্গ, যেটা হচ্ছে দুটো চলক থাকবে এবং তার মধ্যে তুলনা করা হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে প্রধান বা মূল বিতর্ক। অর্থাৎ এই ধরনের বিষয় কি থাকে, ই প্রত্যয় যুক্ত থাকে। এখন এই ই প্রত্যয় দিয়ে আমরা সাধারণত প্রধান বুঝাই বা ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়া বোঝাই। আবার অনেক সময় ই প্রত্যয় যুক্ত থাকে না, সেই জায়গাতে কি থাকে, সেখানে মূল বা প্রধান এই শব্দগুলো আসলে থাকে। এখন যদি ধরা হোক যে শিক্ষার অভাবই অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা, এই যে শিক্ষার অভাব অর্থাৎ আমি কি বলছি, আমি বলছি এই যে ই প্রত্যয়টা দিয়ে এই যে শিক্ষার অভাব, সেটার গুরুত্বটাকে আমি আসলে বোঝাতে চেষ্টা করছি। অর্থাৎ মূলত বা প্রধানত শিক্ষার অভাবই আজকে অর্থনৈতিক উন্নয়নের যে প্রধান বাধা, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। আবার কি হয়, যে আবার অনেক সময় ই প্রত্যয়ের দরকার হয় না, অনেক সময় কি হয়, যে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় চরিত্রহীনতায় বিশ্বব্যাপী সন্ত্রাসের প্রধান কারণ। ঠিক আছে, এই যে আমি হচ্ছে এই যে প্রধান মানে অনেকগুলা বিশ্বব্যাপী সন্ত্রাসের তো অনেকগুলা কারণ আছে, এই বিশ্বব্যাপী সন্ত্রাসের অনেকগুলা কারণের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় চরিত্রহীনতাই প্রধান। ঠিক আছে, এইটা নিয়ে তখন হচ্ছে আমার বিতর্ক হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উভয় বিষয়ের ই এবং প্রধান এগুলোকে দিয়ে আমরা ওই বিষয়টার মানে হচ্ছে আমরা গুরুত্বটা বুঝাই, ওই বিষয়টাতে তখন আমরা বিতর্কটা নির্ধারণ করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে একটা স্টেটমেন্ট টাইপের একটা বিতর্ক হতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট বক্তব্যের উপরে আসলে আলোচনা হতে পারে, প্রস্তাব হতে পারে। যেমন আমি বলেই দিচ্ছি যে জাতিসংঘ একটি অচল সংস্থা, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকার ব্যর্থ। ঠিক আছে, আমি একটি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি যে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বক্তব্য, মানে যে কোনো একটা বক্তব্যের মতো করে এই বিষয়টা আসছে। এখন সেটা নিয়ে হচ্ছে এখন বিতর্ক হতে পারে, আপনার কাছে কেন জাতিসংঘ অচল মনে হতে পারে, অচল সংস্থা আপনার কাছে মনে হতে পারে? কারণ আপনি দেখবেন যে জাতিসংঘ সুপার পাওয়ারের ক্ষেত্রে এক ধরনের নিয়ম নিয়ে চলে, আবার আপনি দেখবেন যে জাতিসংঘ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদের ক্ষেত্রে আরেক ধরনের নিয়ম নিয়ে চলে। আপনি দেখবেন যে জাতিসংঘ আসলে সুপার পাওয়ারদেরকে নিয়ন্ত্রণ করতে কখনোই পারেনি, আপনি দেখবেন যে জাতিসংঘ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে তাদেরকে আসলে জাতিসংঘ নিয়ন্ত্রণ করছে। কাজে আপনি দেখবেন যে জাতিসংঘ কখনোই কোনো যুদ্ধ
যুদ্ধ থামাতে আসলে খুব বেশি উদ্যোগী হতে পারেনি। আবার আপনি দেখবেন যে জাতিসংঘ এই ব্যাপারগুলোতে কিন্তু জাতিসংঘের একটা অচল সংস্থা আপনার কাছে মনে হতে পারে। এটা হচ্ছে একটা বক্তব্য। আবার যদি আপনি মনে করেন যে না, জাতিসংঘ অচল সংস্থা না, আপনি যদি বলেন যে দেখেন বাংলাদেশের জন্মের ক্ষেত্রে কিন্তু জাতিসংঘের একটা ভূমিকা আছে। হ্যাঁ, বাংলাদেশের জন্মের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা হচ্ছে যে ডিসেম্বরের 10 থেকে ডিসেম্বর 14 তারিখ পর্যন্ত জাতিসংঘের যে কূটনৈতিক তৎপরতা চলেছে 1971 সালে, ওই কূটনৈতিক তৎপরতায় সবচাইতে বেশি ভূমিকা ছিল হচ্ছে জাতিসংঘের। কারণ ওই সময়টাতে বিভিন্নভাবে পাকিস্তান চেষ্টা করেছে, ওই সময়টাতে তারা মানে স্বাধীনতা মানে স্বীকৃতি দিয়ে দিল এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর সাথে ভারতের বাহিনী যুক্ত হয়ে গেল। তখন তো ভারত আসলে ভয় পেয়ে গেল। হ্যাঁ, তখন ভারত বিভিন্নভাবে পাকিস্তান তখন বিভিন্নভাবে হচ্ছে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে। কিন্তু ওই আলোচনাটা তো এখন পাকিস্তান ভারতকে কিভাবে কোণঠাসা করতে পারে, এই ক্ষেত্রে পাকিস্তান তখন সুপার পাওয়ারদের শরণাপন্ন হয়েছে। তখন পাকিস্তান চলে গেছে আমেরিকার কাছে, পাকিস্তান চলে গেছে হচ্ছে চায়নার কাছে, যে ভারত বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যে কাজটা করছে সেটা যাতে বন্ধ করে। ঠিক আছে। আবার অপর দিকে রাশিয়ার ভারতের আবার আরেকটা ভালো বন্ধু হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, তারা আবার হচ্ছে বাংলাদেশকে সহযোগিতা করেছে, তারা আবার বাংলাদেশের পক্ষে থেকেছে এবং মানে ভারতের পক্ষে থেকেছে। যার ফলে জাতিসংঘকে কাজে লাগিয়ে খুব ভালো কিছু সুবিধা আদায় করতে পারেনি হচ্ছে পাকিস্তান। তার মানে সেই ক্ষেত্রে জাতিসংঘের একটা বড় ভূমিকা ছিল আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে, আমরা এটা বলতে পারি। এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ একটা ভালো ভূমিকা রাখছে, আমরা সেটা বলতে পারি। আমরা বলতে পারি যে শিক্ষার ক্ষেত্রে জাতিসংঘ একটা ভালো ভূমিকা রাখছে, আমরা সেই বিষয়টা বলতে পারি। তো আমরা এইভাবে জাতিসংঘকে বিভিন্ন ভাবে আসলে আমরা বলতে পারি যে সে ব্যর্থ, সে সচল, হ্যাঁ সে সচল, কেউ বলবে সে অচল। এই ব্যাপারগুলো তখন হচ্ছে বিতর্কের একটা বড় ধরনের জায়গাতে আসলে ভূমিকা রাখে। এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা তাহলে জানলাম যে প্রস্তাব তুলনামূলক হতে পারে, প্রস্তাব প্রধান বা মূল বিতর্ক এইভাবে হতে পারে, আবার প্রস্তাব একটি স্টেটমেন্টের উপর নির্ভর করে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে সংসদীয় বিতর্কের বিষয় হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে বিল এবং একটা হচ্ছে প্রস্তাব। বিল কি কি ক্ষেত্রে হতে পারে সেটা আমরা জানলাম এবং প্রস্তাব কি কি ক্ষেত্রে হতে পারে সেটা আমরা জানলাম। ঠিক আছে, পানি খেয়ে নি। আমাকে চা দিয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু সেটা ঠান্ডা হয়ে চলে গেছে। ওকে, আমরা এবারে জানবো হচ্ছে বক্তব্যের বৈশিষ্ট্য। আমাদের আজকে কয়টা বাজে? 7:21, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা প্রত্যেক বক্তার বক্তব্য কিরকম হবে আমরা সেই বিষয়ে জানবো। ঠিক আছে, চা শরবত হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে একটু আমরা এর কাছে যেতে চাই। সনাতনী বিতর্কে যারা প্রথম বক্তার ভূমিকাটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কে বলবেন? সনাতনী বক্তব্যে পক্ষ দলের প্রথম বক্তা ভূমিকা, তার দায়িত্ব। আমি বলবো। প্রথম বক্তা এসে প্রথমেই ধন্যবাদ দিবে, তারপর বিষয় উপস্থাপন করবে, তারপর বিষয়ের যে পক্ষে কথা বলছে সেটা উপস্থাপন করবে, বিষয়ের প্রেক্ষাপট উপস্থাপন করবে, সংজ্ঞায়ন করবে, কেন পক্ষে কথা বলছে তার একটা সামগ্রিক ধারণা দেবে। তারপরে সে কিছু মানদণ্ড প্রয়োগ করবে, তারপর সে দায়িত্ব বন্টন করবে, তারপর সে যে কোনো একটা প্যারামিটারের ব্যাখ্যা দিয়ে যাবে, আর তারপরে হচ্ছে ধন্যবাদ দিয়ে বক্তব্যটা শেষ করবে। মোটামুটি সংসদীয় বিতর্কের ক্ষেত্রে ব্যাপারটা তাই। প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে যে পূর্ণ ব্যাখ্যা
এবং যদি কোনো শব্দ সংজ্ঞার দাবি রাখে তা প্রদান করা। এইটাতে আমরা একটু আপডেট করতে পারি যে এখন যেটা করা হয় সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন করা হয়, অর্থাৎ দুইটা কাজ করবেন প্রধানমন্ত্রী। একটা ওই বস্তুর সংজ্ঞায়ন করতে পারেন, হ্যাঁ, যে তিনি ক্যারেক্টারাইজেশন করতে পারেন বা চরিত্রায়ন। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে সংজ্ঞায়ন বা চরিত্রায়ন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সংজ্ঞায়ন কোনটা আর চরিত্রায়ন কোনটা, এটা কে বলতে পারবে? সংজ্ঞায়ন কোনটা আর চরিত্রায়ন কোনটা, বা সংজ্ঞায়ন বলতে আমরা কি বুঝি আর চরিত্রায়ন বলতে আমরা কি বুঝি? জি ভাইয়া। ভাইয়া, সংজ্ঞায়ন বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে বক্তব্যের যে বিষয়টা আমাদের দেওয়া হবে সেটা সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করা, এক এক করে প্রতিটা শব্দের একটা সংজ্ঞায়ন প্রদান করা। আর চরিত্রায়ন বলতে মেবি হতে পারে যে আমি একটা গল্পের মাধ্যমে বা কোন একটা কাহিনীর মাধ্যমে যে বক্তব্যের আমার বিষয়টা আমি পক্ষে বা বিপক্ষে যেটাতে অবস্থান করি ওই চরিত্রের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা, এরকম কি? আচ্ছা, আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি। আমাকে হচ্ছে একটা ইটের কারখানার হচ্ছে সংজ্ঞায়ন করেন। ইটের কারখানা সংজ্ঞায়ন করতে যেখানে ইটের কারখানা যেখানে ইট তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে ওইটার চরিত্রায়ন করেন। ইট বানাতে কি কি উপাদান লাগে সেটা সহ উল্লেখ করা। ওকে, আচ্ছা, আমরা যদি ওইভাবে চিন্তা করি যে একটা কারখানা বলতে আমরা কি বুঝি, কারখানা কি, এই যে কি দিয়ে যদি আমরা হচ্ছে কোনো কিছুকে যদি প্রশ্ন করি সেটা যে উত্তর পাবো সেটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞায়ন। ঠিক আছে, কারখানা কি, যেখানে বিভিন্ন বিভিন্ন কিছু তৈরি করা হয়। এখন আমরা বললাম যে ইটের কারখানা কি, ইটের কারখানা হয় না, ইটের ওইটা আসলে মাথায় আসতেছে না এখন। হ্যাঁ, ইটের ভাটা বলে, ইট ভাটা। হ্যাঁ, ব্রিক ভাটা। একটা কথা হচ্ছে যে ইট ভাটাটা কি। হ্যাঁ, আমি এখন সেটাকে যদি সংজ্ঞায়ন করি তাহলে আমি এভাবে বলবো যে যেখানে হচ্ছে ইট তৈরি করা হয় সেটা হচ্ছে ইটের ভাটা বা ইটের ভাটা। ঠিক আছে, এখন এইটা যদি আমি চরিত্রায়ন করি তাহলে আমি কি করব? তাহলে আমি এভাবে করব যে বসত বাড়ির বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের নির্মাণ শিল্পে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, এবং এই যে নির্মাণ শিল্পে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে সেটার মূল কারণ হচ্ছে ইট। তো সাধারণত ইট ভাটাটা হচ্ছে যেখানে ইটগুলো তৈরি করা হয়, এবং এই তৈরিকৃত ইট দিয়ে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন কিছুর কাজে ব্যবহার করা হয়। এবং ইটের ভাটাতে সাধারণত অসংখ্য মানুষ কাজ করে, সেখানে শিশু শ্রমিক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা হচ্ছে শ্রমিকদের দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই যে একটা বড় ধরনের চুল্লি আছে, সেই চুল্লিতে হচ্ছে ইটগুলো পুরানো হয়। আমরা দেখতে পাই সাধারণত কৃষি জমিতে আসলে কৃষি জমিটা ভরাট করেই সাধারণত হচ্ছে ইটের ভাটা তৈরি করা হয়। ঠিক আছে, তো আমরা তখন হচ্ছে ওই জিনিসটা কি, ওইটার ইফেক্ট কি, ওইটা কিভাবে কাজ করে, ওইটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়গুলো যখন আমি বলি তখন ওইটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। আর যখন আমি হচ্ছে শুধুমাত্র ওই জিনিসটা কি যেখানে ইট তৈরি করা হয় সেটা ইটের ভাটা, এইভাবে যখন আমি হচ্ছে কোনো জিনিসের বর্ণনা দিই তখন সেটা হচ্ছে সংজ্ঞায়ন। বর্তমান ডিবেটে
যেটা হয় যে বর্তমান বিতর্কে, সংসদীয় বিতর্কে সংজ্ঞায়নের চাইতে ক্যারেক্টারাইজেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা আপাতত এইটাই জানি, ক্যারেক্টারাইজেশনের অনেকগুলো সেক্টর আছে, ক্যারেক্টারাইজেশন কিভাবে আসলে করতে হয়, কোন কোন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হয়, সেটা আসলে আমরা একটু একটু করে শিখবো। হ্যাঁ, তো এটা আমরা জানলাম। তাহলে সংজ্ঞায়ন এবং চরিত্রায়ন, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রথমে এসে কি করবেন, প্রধানমন্ত্রী প্রথমে এসে সংজ্ঞায়ন করবেন বা চরিত্রায়ন করবেন। এরপরে প্রধানমন্ত্রী কি করবেন, এরপরে প্রধানমন্ত্রী বিষয়বস্তুর ব্যাখ্যার সাথে সাথে প্রধান প্রধান দলীয় যুক্তিগুলো উপস্থাপন করবেন বা দলীয় অবস্থানকে সুদৃঢ় করবেন। ঠিক আছে, এইটাকে আমরা বলতে পারি যে প্রধান প্রধান যুক্তিগুলো দিয়ে তিনি একটা প্রেক্ষাপট দাঁড় করাবেন। ঠিক আছে, তিনি একটা প্রেক্ষাপট দাঁড় করাবেন। হ্যাঁ, যে আজকে কোন প্রেক্ষাপটে প্রেক্ষা করবেন। ঠিক আছে, অর্থাৎ আজকে বিতর্কটা তিনি আসলে কোন ক্ষেত্র থেকে আসলে করতে চাচ্ছেন, প্রধানমন্ত্রী সেই কাজটা প্রেক্ষাপটের মাধ্যমে করবেন। এরপরে কি করবেন, এরপরে 3 নম্বর যে কাজটি, সেটি হচ্ছে যে কোনো বিল নিয়ে যদি আলোচনা হয় তাহলে সেখানে উপধারা প্রদান করবেন, কিংবা তিনি প্যারামিটার প্রদান করবেন। মানে একদম খুব প্রাথমিক বিতর্কে আমরা জেনে নিয়েছি প্যারামিটার কি, হ্যাঁ, যে মেইন মেইন পয়েন্ট গুলাই। ঠিক আছে, ওই যে প্রধান প্রধান দলীয় যুক্তিগুলো, ওগুলোকে আবার একটা মানে ইয়ে করা, ঠিক আছে, একটা সাজ দেওয়া, বা একটা নিয়মতান্ত্রিক ভাবে ওগুলোকে মানে উল্লেখ করে সেই বিষয়ের মধ্যে থেকে বক্তব্য প্রদান করাটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, এইটা তিনি করবেন। এরপরে কি করবেন, এরপরে কোন প্রস্তাবের মাধ্যমে প্রচলিত কোনো ব্যবস্থা যদি পরিবর্তন করতে চায়, অর্থাৎ জনসম্পৃক্ত কোনো যদি প্রস্তাব হয়, ঠিক আছে, এই জনসম্পৃক্ত প্রস্তাব হলে তিনি সেইটা আসলে প্রমাণ করে যাওয়ার চেষ্টা করবেন যে এটা আসলে জনসম্পৃক্ত একটি প্রস্তাব, বা এইটাতে মানে প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রেই না আমাদের আসলে একটু দেখাইতে হয় যে আমি যদি এই প্রস্তাবটা পাশ করাই তাহলে আসলে আমার রাষ্ট্রের কি ধরনের উপকার হতে পারে, আমি যদি এই প্রস্তাবটা পাশ করাই তাহলে সমাজ কিভাবে উপকৃত হতে পারে, সমাজের কোন অংশ আসলে স্টেক হোল্ডার। এই যে আমি যখনই বিতর্ক করব, সংসদীয় বিতর্কে স্টেক হোল্ডারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি যখনই প্রস্তাব পাবো তখন আমাকে নির্ধারণ করে নিতে হবে আমার স্টেক হোল্ডার কে। হ্যাঁ, আমার স্টেক হোল্ডার কি রাষ্ট্রের একদম সর্বস্তরের মানুষজন, না আমার স্টেক হোল্ডার না যুবক সমাজ, না বৃদ্ধ, না প্রবীণ, না কে, আমার স্টেক হোল্ডারটা আসলে নির্ধারণ করতে হবে। এটা সব ক্ষেত্রে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি 18 তারিখে যে লেখাটা লিখেছি আমার ক্যাম্পাসের বিষয়টা নিয়ে আমি লিখেছি, তার মানে আমার স্টেক হোল্ডার ছিল আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা। কারণ আমি কিন্তু 7 কলেজ নিয়ে লিখি নাই, যখন আমি আবার 7 কলেজ নিয়ে লিখবো তখন কিন্তু আমার স্টেক হোল্ডার 7 কলেজের শিক্ষার্থীরা। ঠিক আছে, এইভাবে যদি আমি চিন্তা করি যে আমরা সব জায়গাতে, আমাকে প্রথমে যেটা চিন্তা করে নিতে হবে যে আমার স্টেক হোল্ডার কারা। আমার একটা বিষয়ের উপরে আমি যখন কথা বলবো তখন রাষ্ট্র এখানে কিভাবে স্টেক হোল্ডার, প্রশাসন এখানে কিভাবে স্টেক হোল্ডার, আমি এখানে কিভাবে একটা স্টেক হোল্ডার, কিংবা আমার মতো অসংখ্য মানুষ রয়েছে তারা কিভাবে একটা স্টেক হোল্ডার। আমি যদি প্রত্যেকটা প্রস্তাবে এই জিনিসটা লিঙ্ক আপ করে দিতে পারি তাহলে আমার বিতর্কে অনেক বড় একটা জায়গা তৈরি হয়, সেটা গ্রহণযোগ্যতা অনেক বেশি আকারে আসলে বিস্তৃত হয়। এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং তারপরে একটা বিষয় এখানে বলেছে যে সর্বোপরি পরবর্তী বক্তা কি বলতে চান, অর্থাৎ দায়িত্ব বন্টন। ঠিক আছে, অর্থাৎ দায়িত্ব বন্টন করতে হবে যে আমার মানে ওই যে আপনি যে পয়েন্ট গুলা বলে গেলেন, যে প্যারামিটার গুলো দিয়ে গেলেন, সেই প্যারামিটারের আদলে আপনার দায়িত্ব বন্টন করে দিবেন, এবং আপনি নিজে 2-1টা প্যারামিটারের বর্ণনা দিয়ে কনক্লুশন টেনে আপনার বক্তব্য শেষ করবেন। তাহলে প্রধানমন্ত্রী বক্তব্যে মূল পয়েন্ট গুলো কি কি? প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল পয়েন্ট প্রধানমন্ত্রী আসবেন, ধন্যবাদ দিবেন,
ধন্যবাদ দেওয়ার পরে তিনি একটি বিতর্কের বিষয় পাবেন। বিতর্কের বিষয় পাওয়ার পর সেটি হচ্ছে তিনি সংসদে উত্থাপন করবেন। সংসদে উত্থাপন করার পর সেটি চরিত্রায়ন বা সংজ্ঞায়ন করবেন। চরিত্রায়ন বা সংজ্ঞায়ন করার পর সেগুলোর যে প্রেক্ষাপট আছেন সেটি প্রদান করবেন। প্রেক্ষাপট প্রদান করার পরে তিনি কি করবেন? প্রেক্ষাপট প্রদান করার পরে তিনি হচ্ছে প্যারামিটার প্রদান করবেন, অর্থাৎ মেন পয়েন্টগুলো উল্লেখ করবেন। এরপরে তিনি হচ্ছে ওই প্রস্তাবের স্টেক হোল্ডার বা প্রচলিত মানুষগুলোর সাথে বা রাষ্ট্রের সাথে কি ধরনের ভূমিকা রাখতে পারে সেটি বর্ণনা দিবেন এবং নিজে কিছু প্যারামিটারের বর্ণনা দিবেন এবং একই সাথে তিনি তার পরবর্তী বক্তা প্রধানমন্ত্রীর কাজ। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে প্রধানমন্ত্রীর কাজ নিয়ে? না ভাইয়া, প্রশ্ন নাই। হ্যালো, তো আসলে আমার বকবক করাটা কিন্তু বৃথা হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের বিরোধী নেতার বক্তব্য। ঠিক আছে, বিরোধী দলের আমরা কিছু বিষয় আমরা দেখি। এখানে যে বিষয়টা বলেছে যে প্রধানমন্ত্রী প্রদত্ত সংজ্ঞা বাস্তবের ব্যাখ্যা যদি যৌক্তিক কোন অসঙ্গতি থাকে সেটি আসলে তুলে ধরতে হবে। হ্যাঁ, সেই যৌক্তিক অসঙ্গতি গুলো একমত হয়, মানে যদি দল একমত হয়ে যায় তাহলে এটা আসলে আসলে বুঝতে হবে এবং একই সাথে বিরোধিতার ক্ষেত্রগুলো আসলে তখন নতুন করে চিহ্নিত করতে হবে। এরপরে উত্তর প্রস্তাব বিল বিপরীতে কাউন্ট মডেল তুলে ধরতে হবে, অর্থাৎ আমি কিভাবে আসলে আমি প্রস্তাবের বিরোধিতা করছি, আমার বিরোধিতা পয়েন্ট। ভাইয়া আপনার কথা ক্লিয়ার না, স্ট্যান্ড স্পষ্ট শোনা যায় না। আমাকে ভাইয়া আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যালো মাইমুনা। জি ভাই এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। কখন থেকে? এই বিরোধী দলীয় নেতার বক্তব্য শুরু হয়েছে যখন থেকে তখন থেকে। আচ্ছা, মানে সরকার দল তাহলে সমস্যা করতেছে আর কি। এখন ভালো করে শোনা যায়? হ্যালো, জি ভাইয়া। 1 2 3 4। জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, বিরোধী দলীয় নেতার বক্তব্যটা আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আমরা যখনই বিতর্ক করতে যাই, মানে আমার 5 বছরে নতুনদের নিয়ে যে এক্সপিরিয়েন্স, 2015 সাল থেকে কর্মশালা নিচ্ছি এবং সেম জিনিসটা আমি আসলে নতুনদের ক্ষেত্রে যেটা দেখি যে ওনারা সরকারি দল হতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিরোধী দল হিসেবে ততটাই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কারণটা হচ্ছে যে বিরোধী দলের কোনো কিছু আসলে নির্দিষ্ট না। তো সেই ক্ষেত্রে বিরোধী দল হচ্ছে বাংলাদেশে বিতর্কের তাবৎ লিজেন্ডারি বিতর্কিক যদি যারা হতে চান ইন ফিউচার, তাদেরকে আসলে মনে রাখতে হবে যে এই বিরোধী দলীয় নেতার ভূমিকায় যে যত ভালো করবে বা বিরোধী দল হিসেবে যে যত ভালো বিতর্ক করতে পারবে তারা ইন ফিউচার লিজেন্ডারি বিতর্কিক হতে পারবে। আমার ভাইয়া বিরোধী দলই খুব ঠিক আছে, পছন্দের, বিরোধী দলটা খুব। হ্যাঁ, তো লিজেন্ডারি বিতর্কিক হতে গেলে বিরোধী দলের বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে এবং এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রচুর পড়াশোনা থাকতে হবে। তো ক্লাসে একটা কথা বলেছি যে বিতর্ক ক্লাবে আসলে পড়াশোনা করার মতো মানুষগুলো আমি খুব কম পাই। আমি দেখেছি যে আমার সাথে যারা জাতীয় পর্যায়ে বিতর্ক করেছেন
তাদের ক্ষেত্রে আসলে এই ঘাটতিটা থেকে গেছে। তো এই ঘাটতিটা থেকে আসলে আমাদেরকে ওভারকাম করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। মিনিমাম প্রত্যেকটা দিন আপনাদের হচ্ছে সংবাদপত্র, প্রথম আলো, তারপর হচ্ছে ইত্তেফাক, এই সংবাদপত্রগুলোর যে মতামত, যে প্যারাগুলো আছে, অর্থাৎ সম্পাদকীয় গুলো আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। তো সম্পাদকীয় গুলো পড়তে হবে। ওই সম্পাদকীয় পড়লে আমরা দেখব যে একটা মানুষ যখন কোনো বক্তব্য রাখেন, ঠিক আছে, পৃথিবীতে একজন ভালো লিডার, একজন ভালো নেতা, একজন ভালো সমালোচক, একজন ভালো ভালো মতামত প্রদানকারী, একজন ভালো কলাম লেখক, প্রত্যেকে একজন ভালো বিতর্কী। কেন ভালো বিতর্কী? তাদের কাছে প্রত্যেকটা বিষয় যুক্তিযুক্তভাবে তুলে ধরতে হবে, কোথাও কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। কারণ ওই বিষয়টা যদি দুর্বলতা থাকে তাহলে অন্যরা ওই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে। অর্থাৎ যখন আমি কোনো বিষয়ে মতামত দিব তখন ওই বিষয়ে যাতে হচ্ছে কেউ কোনো ভুল ধরতে না পারে, কেউ কোনো ত্রুটি ধরতে না পারে। আমি যখন কোনো মডেল দিব সেই মডেলটা যেন মানে আমার চাইতে উপরে যারা রয়েছেন ওই তারাও যেন চিন্তা করেন যে এই মডেলটা হচ্ছে ঠিক। এটা আসলে একদিনে হবে না। এই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে এবং প্রচুর জানতে হবে। জানার ক্ষেত্রে উন্মুক্ত হতে হবে, পড়াশোনার ক্ষেত্রে উন্মুক্ত হতে হবে এবং এভরিথিং, একজন বিতর্কিকের সবকিছু নলেজ থাকবে, করতে পারেন তাহলে আপনারা হচ্ছে একটা সময় লিজেন্ডারি বিতর্কিক হবেন। মনে রাখবে যে তিতুলির কলেজে অমুক বিতর্কিক ছিল, আমি চিনি ওই ভাইয়াটাকে। ঠিক আছে, তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, না হলে কি হবে? না হলে আপনারা চকলেট বয় হয়ে যাবেন। ঠিক আছে, দুই একটা বিতর্ক করার পর আপনারা চকলেট বয় হিসেবে অবহিত হবেন। ঠিক আছে, পরে ওই আড্ডা এটা সেইটা এগুলা দিয়ে আসলে আপনাদেরকে চালিয়ে যেতে হবে, আপনাদেরকে মনে রাখবে না। ঠিক আছে, বিতর্কের ক্ষেত্রে অর্থাৎ সচিন টেন্ডুলকার, তো ভাই সচিন টেন্ডুলকারই, তাকে মানুষ সবাই মনে রাখবে। চকলেট বয়, চকলেট বয়টা কি? চকলেট বয়টা হচ্ছে তোমরাই ভালো বলতে পারবা, আমি এটা নতুন শব্দটা শিখেছি আর কি কয়েকদিন আগে। প্লে বয় টাইপের কিছু কিনা? হ্যাঁ, এবং জুনিয়রদের কাছ থেকে, কোন জুনিয়র না আমার সমবয়সীকে যেন একটা আড্ডায় বলতেছিল, মানে যারা ওই একটু দেখতে চকলেটের মতো আর কি, তারা আর কি চকলেট বয়। ক্যারেক্টারাইজেশনটা করতে পারো। ওকে, তাহলে বিরোধী দলীয় নেতার বক্তব্য আমরা কিভাবে এটার করব? বিরোধী দলীয় নেতার বক্তব্যের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে, মানে মেইন কথায় আসি, সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আমি যেটা লক্ষ্য করি যে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করছে আমি তার চরম বিরোধিতা করছি। এইটা বললেই যদি বিরোধিতা করা হয়ে যেত তাহলে তো বিচারকদের আর বসে থাকার কোনো দরকার ছিল না। কিন্তু আপনারা এই কাজগুলোই করবেন, যখন বিতর্ক করবেন তখন দেখবেন যে ওই বিতর্ক পাওয়ার পরে আপনারা এই কাজগুলো করে আপনারা নিজেদের স্ক্রিপ্টে চলে যাবেন। এইটা করা যাবে না। সরকার দলের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিবেন সেই বক্তব্যকে হ্যামার করতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে ভাঙতে হবে, প্রত্যেকটা জায়গাকে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে ওই প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে অসার প্রমাণিত করার পরে এরপরে আপনি বিরোধিতার জায়গায় স্পষ্ট করবেন, তার আগে না। কারা কারা বোঝেন নাই এই লাইনটা, কারণ এই লাইনটাই এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া আমি ভাইয়া বুঝেছি। আরেকবার রিপিট আমার করলে ভালো হয়। ভাইয়া ভেঙে দেওয়ার বিষয়টা যে আমি একটু যখন ভালোভাবে বিশ্লেষণ করলে, যে আমরা কিভাবে ভাঙবো, ধরেন একটা প্রস্তাবে প্রধানমন্ত্রী বক্তব্য। হ্যাঁ, আমি যখন জাজমেন্টে বসছি ভাইয়া প্রধানমন্ত্রী যদি সব তখন ঠিক বলে আমি তাহলে আমি এটা হচ্ছে কি ভাঙবো? মূলত আমি বলতেছি বাবা, আমি হচ্ছে মূলত 10 মিনিট আসলে বিতর্ক শুনি।
মূলত কারণ ওই 10 মিনিটের পরে আমি ঠিক করি যে পরবর্তী 20 মিনিট আমি বিতর্ক শুনবো না ঘুমাবো। এটার কারণ আছে, ওই 10 মিনিটের মধ্যে 5 মিনিট তো প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, পরবর্তী 5 মিনিটে বিরোধী দল যদি স্ট্যান্ড দাঁড় করাইতে না পারে তাহলে ওই বিতর্কে আর পরবর্তীতে কিছু থাকে না, তখন অটোমেটিক্যালি সরকার দল ওই বিতর্কতে বেশিরভাগ সময় বের হয়ে চলে আসে। তো এই জন্য বিরোধী দলীয় নেতার ভূমিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিরোধী দলীয় নেতা আসলে কি করবেন? বিরোধী দলীয় নেতার যে কাজটা সেটা হচ্ছে যে, ধরেন একটা বিতর্কের বিষয় বলেন তো, সংসদীয় বিতর্কের বিষয় বলেন। শিক্ষাই ভাইয়া, অর্থনৈতিক উন্নয়নের বিজ্ঞান প্রধান বাধা। বিজ্ঞান আশীর্বাদ নয় অভিশাপ। এগুলা হচ্ছে নার্সারির বিতর্কগুলো হচ্ছে, আপনারা যদি এখনো প্র্যাকটিস করেন তাহলে আপনারা বড় হবেন কবে? আমাদেরকে হচ্ছে নতুন করে চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন ধরেন বর্তমান সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে করোনা নিয়ে এখনো আসলে আমাদের মধ্যে বলেন বা ইন্টারনেট আসলে উগ্রবাদীকে উস্কিয়ে দিচ্ছে এরকম। কি বলেন? এই যে আমি ফেসবুক, আসলে খুব ইন্টারনেট, ভালো একটি বিতর্কের বিষয় চাচ্ছিলাম, এত সহজ আসলে চাচ্ছিলাম না। বলেন। বলতেছি যে ইন্টারনেট, ফেসবুক এগুলো হচ্ছে উগ্রবাদীকে উস্কিয়ে দিচ্ছে। সহজলভ্যতা, আচ্ছা, ইন্টারনেটের সহজলভ্যতা, এটা হলে সহজলভ্যতা মানে আচ্ছা, আচ্ছা আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে কালকে একটা মোশন চাইলো আমার একটা ছোট ভাই, ওকে একটা মোশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে পদ্মা সেতুর টোল নিয়ে, ঠিক আছে? তো সেই মোশনটা ছিল এরকম যে এই সংসদ পদ্মা সেতুর টোল নির্ধারণে জনগণের স্বার্থকে প্রাধান্য দিবে, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়, প্রস্তাব, ঠিক আছে? এখন এই প্রস্তাবের বিরোধিতা আপনি কিভাবে করবেন? এই সংসদ পদ্মা সেতুর টোল নির্ধারণে জনগণের স্বার্থকে প্রাধান্য, এটার বিরোধিতা কিভাবে করবেন? কারো কোনো আইডিয়া আছে? ভাই বুঝিনি কথাটা, আরেকবার যদি বলতেন। শুধুই কি জনগণের স্বার্থ, দেশের স্বার্থ তো হতে পারে। এই সংসদ পদ্মা সেতুর টোল নির্ধারণে জনগণের আচ্ছা আমি লিখে ভাইয়া দিচ্ছি। কথা শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে? কি ভাইয়া জি দেখা ভাইয়া। যাচ্ছে? দেখা যায়? কি ভাই দেখা যায়? এই সংসদ পদ্মা সেতুর টোল নির্ধারণে জনগণের স্বার্থকে প্রাধান্য দিবে, এটা আপনি কিভাবে করবেন? তাহলে আসেন আমরা হচ্ছে বিরোধিতা কিভাবে করবো একটু তাহলে দেখে নিই। হ্যাঁ, প্রথমে আমরা এটা জানি
হ্যাঁ বাপ্পা বলো। আমাদের খুবই প্রিয় একজন সদস্য বাপ্পারাজ, ও বলবে। বাপ্পারাজ বলতে পারো, ও সম্ভবত ভাইয়া রাজশাহী আপনার থেকে কথা যুক্ত শোনা যাচ্ছে হচ্ছে। না। জি ভাইয়া, আমি আমাকে কি রাজশাহীতেই শোনা আছি, এখন যায়? গ্রামে। হ্যাঁ ভাইয়া, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া বাপ্পা ধন্যবাদ বল। আসলে বলার অনুমতি দেওয়ার জন্য, অনেকদিন বিতর্ক করে নাই। তো এখানে পদ্মা সেতু টোল নির্ধারণে জনগণের স্বার্থে প্রাধান্য দিবে। এই ক্ষেত্রে আমরা এখানে বিরোধিতা করতে পারি। টোল কি ধরনের নির্ধারণ করবেন সেটা অবশ্যই প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিবেন তার বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরবেন। যেমন বাসের জন্য এত, ট্রাকের জন্য এত, এইটাই আমরা ধরবো যে আসলে একটা জনগণের জন্য এত, মানে যে অ্যামাউন্টটা, যে টাকাটা তারা নির্ধারণ করবে সেটা অবশ্যই বেশি। যদিও তারা বেশি বলে, যদিও তারা 5 টাকা বলে, সেখানে আমি বিরোধী দল হিসেবে বলবো না, সেখানে 3 টাকা হলে ভালো হতো। এই জায়গাতে আমরা এভাবেই বিরোধিতা করতে পারি। আর যখনই 3 টাকা হবে তখনই জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে, আর যখন 5 টাকা হবে না তখন জনগণের না। বাপ্পা, সেই আমি তো বিরোধী দল হিসেবে কথা বলবো। তো বিরোধী দল হ্যাঁ হিসেবে আমি জনগণের স্বার্থকে প্রাধান্য দিবে, এটার তো আমি বিরোধিতা করব, তাই না? অর্থাৎ আমার কাছে জনগণের স্বার্থের চাইতে আমার কাছে অন্য কোনো স্বার্থটা খুব বেশি হ্যাঁ, আমরা জনগণ দেশের যে স্বার্থ অন্য থেকে কোনো টোল স্বার্থটা আদায়টা কেন বেশি ভাইয়া, গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কোষাগার খালি করে তো আর জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব না। রাষ্ট্রের কোষাগারটাকে তো সমৃদ্ধ রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে জনগণের হ্যাঁ স্বার্থকে হ্যাঁ, একটু মানে চোখে পড়ে দেখতে হবে আর দিকটা কি। আমরা ধরতে পারি রাষ্ট্রের ভাই, স্বার্থকে বড় করে দেখার জন্য। হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে আমরা যদি সরকার দলে থাকতাম আমরা কি বলতাম? আমরা বলতাম যে বাংলাদেশের মানুষের দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের লালিত একটি কাঠামো হচ্ছে পদ্মা সেতু, যে পদ্মা সেতুটি ওই অঞ্চলের মানুষের জন্য বহুল আকাঙ্ক্ষিত। এখন এই যে সেতুটি, এটি হচ্ছে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে করছে, এবং আমরা যেহেতু জনগণই আমাদের কাছে, জনগণের স্বার্থ, জনগণের যাতে সুবিধা হয় সেটি আমাদের আসলে দেখা উচিত। যেহেতু এটি জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের ভ্যাটের টাকায় এটি আমরা করছি, সেহেতু আমরা মনে করি যে এই টোল নির্ধারণের ক্ষেত্রে যাতে সাধারণ জনগণের উপরে কোনো ধরনের চাপ না সৃষ্টি হয়, কোনো ধরনের অতিরিক্ত কোনো কিছু সৃষ্টি যাতে না হয় অর্থনৈতিকভাবে, আমরা সেই চেষ্টাটাই করব। এবং ওই চেষ্টা করার জন্য আমরা মনে করি যে টোল নির্ধারণে জনগণের স্বার্থকে আমরা প্রাধান্য দিব। এটা তারা আরো কয়েকটা পয়েন্ট নিয়ে এসে খুব সুন্দরভাবে এটা তারা করলো। এখন বিরোধী দল হিসেবে আপনাকে প্রথমে কয়েকটা জায়গায় কিন্তু কথা ধরতে হবে। প্রথম কথা হচ্ছে যে জনগণ ট্যাক্স দিচ্ছে কারণ জনগণ এখান থেকে, রাষ্ট্র থেকে সে সুযোগ সুবিধা নিচ্ছে, এর ফলে জনগণ ট্যাক্স দিচ্ছে। জনগণ আমাকে এমনি রাষ্ট্রকে জনগণ এমনি ট্যাক্স দিচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পদ্মা সেতু জনগণের টাকায় যে এরকম নির্মাণ হচ্ছে, ঠিক সেইভাবে বিদেশি অর্থায়নে পদ্মা সেতু না হলেও আমরা জানি যে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সেতু মন্ত্রণালয় কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। অর্থাৎ সেতু মন্ত্রণালয়কে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সুদে ওই এটা পরিশোধ করতে হবে, ওই ঋণটা পরিশোধ করতে হবে। তার মানে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমি যদি শুধুমাত্র জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে যাই এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমি যদি এই যে আমার মাথার উপরে যে ঋণ আছে সেই ঋণটার জন্য যদি আমি সঠিকভাবে কোনো পরিকল্পনা সাজাতে না পারি, তাহলে সার্বিকভাবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমি চাইলেও
এই কাজটি শুধুমাত্র যে জনগণের স্বার্থকে আমি প্রাধান্য দিব, এটি আসলে আমাদের পক্ষে বা সরকারের পক্ষে এই কাজটি করা সম্ভব না এবং উচিত হবে না। আমরা ঠিক সেই জায়গা থেকে আমরা বলছি যে সার্বিকভাবে সমস্ত কিছু বিবেচনা করেই আমাদেরকে পদ্মা সেতুর টোল নির্ধারণ করতে হবে। সেখানে জনগণের স্বার্থ থাকবে, সেখানে সেতু মন্ত্রণালয়ের স্বার্থ থাকবে, সেখানে অর্থ মন্ত্রণালয়ের স্বার্থ থাকবে, সেখানে সরকারের স্বার্থ থাকবে এবং সর্বোপরি সেই সমস্ত স্বার্থের একটা সুষম প্রয়োগ আমরা হচ্ছে পদ্মা সেতুর টোল নির্ধারণে আমরা দেখব। সেটাকে আমরা মনে করি আমাদের ক্ষেত্রে একটা বড় ধরনের কার্যকরী একটি পদক্ষেপ হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা শুধুমাত্র জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার যে কথাটি এখানে উঠছে, আমরা সেটির ঘোর বিরোধিতা করছি। এইভাবেই কিন্তু হচ্ছে আপনাদেরকে সরকার দলের পয়েন্টগুলো ভাঙতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বিরোধী দল হিসেবে আপনি কিভাবে তাদের পয়েন্টগুলো ভাঙবেন? আমি কিন্তু এখন পর্যন্ত আমার মেইন ডিবেটে কিন্তু প্রবেশ করিই নাই। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, মেইন ডিবেটে প্রবেশ করার আগে আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করলেন সেটাকে আমি হচ্ছে অসার প্রমাণিত করার একটা চেষ্টা করলাম। অর্থাৎ আমি যারা লিসেনার, যারা বিচারক, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেললাম যে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, তিনি 5 মিনিট যে বক্তব্যটা দিলেন সেটা আমার কাছে খুব একটা ভ্যালিড মনে হয় নাই। কোনটা ভ্যালিড? আমি যেটা বলছি সেইটা ভ্যালিড, আপনি লক্ষ্য করুন। এইটা হচ্ছে পলিসি। এই কাজটা যে যত নিখুঁতভাবে করতে পারে সংসদীয় বিতর্কে, সে তত নিখুঁতভাবে হচ্ছে জায়গাটা ধরে রাখতে পারে এবং এই জন্য প্রচুর বিতর্ক অনুশীলনের কোনো বিকল্প নেই। আপনি ভালো লিডার হতে চান, আপনাকে ভালো বক্তা হতে হবে। আর ভালো বক্তা শুধুমাত্র হচ্ছে মানে আমি খুব সুন্দরভাবে কথা বলি এই জন্য আপনি ভালো বক্তা হতে পারবেন না। আপনি কথা বলবেন, আপনার উপস্থাপন সুন্দর হবে, আপনার যুক্তি থাকবে, তথ্য থাকবে, উপাত্ত থাকবে, উদাহরণ থাকবে, থিওরি থাকবে, তারপরে না হয় আপনার ওইটা আসলে একটা বক্তব্য হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই যে চর্চাটা, এটা কিন্তু খুব সহজ কোনো ব্যাপার না। এইটার জন্য আসলে অনুশীলনের কোনো বিকল্প নেই এবং আপনি যখন এইটা খুব ভালোভাবে অনুশীলন করতে পারবেন তখন দেখবেন যে আপনি চাকরি ক্ষেত্রে যান, কর্পোরেট থেকে শুরু করে যে কোনো জায়গায় যান, সেখানে আপনি নেতৃত্ব দিবেন, কারণ আপনি অন্য 10 জনের চাইতে আলাদা করে চিন্তা করার সক্ষমতা রাখেন এবং এই যে আলাদা করে আপনি চিন্তা করার সক্ষমতা রাখেন, এই কারণেই আপনি যেখানে যাবেন সেখানে আপনি অন্যদের চাইতে 10 গুণ উপরে থাকবেন এবং এই কারণেই আপনাকে হচ্ছে বিতার্কিক হওয়ার কোনো বিকল্প নেই। আমরা হচ্ছে আজকে এটা জানলাম যে প্রথম কথা আমরা জানলাম যে বিরোধী দল হিসেবে আমাদেরকে হচ্ছে যদি কোনো অসঙ্গতি থাকে, অর্থাৎ প্রথম কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্যটা ভাঙতে হবে, আমরা এটা জানলাম। আমরা দ্বিতীয়তে জানলাম যে হচ্ছে তারপরে কি করব, প্রধানমন্ত্রী আমি তো বক্তব্যটা ভাঙলাম, বক্তব্যটা ভাঙার পরে আমি তখন আমরা কোন জায়গা থেকে বিরোধিতা করছি সেটা আমি উল্লেখ করলাম। তারপরে আমরা একটি স্ট্যান্ড পয়েন্ট দিব, অর্থাৎ মাননীয় স্পিকার পদ্মা সেতুর টোল নির্ধারণে জনগণের স্বার্থকে নয় বরং সমন্বিত স্বার্থকে প্রাধান্য দেওয়া হোক, আমরা সেই কথাটি বলতে চাই। এই সমন্বিত স্বার্থটা কি মাননীয় স্পিকার? এই সমন্বিত স্বার্থটা হচ্ছে যেখানে জনগণের স্বার্থ থাকবে, যেখানে অথরিটি যারা, অর্থাৎ এই সেতুর যারা তদারকির দায়িত্বে রয়েছেন, যারা, অর্থাৎ এখানে হচ্ছে সেতু মন্ত্রণালয়ের স্বার্থ থাকবে এবং একই সাথে যারা আমাকে এখানে ঋণ দিচ্ছেন, অর্থাৎ যারা আমাকে টাকা দিচ্ছেন,
তাদের স্বার্থ থাকবে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের স্বার্থ থাকবে। এই তিনটি স্বার্থের সমন্বিত একটি প্রতিফলন আসলে যদি আমরা টোল নির্ধারণে করতে পারি, তাহলে তিনটি পক্ষ সমানভাবে উপকৃত হবে। আমরা ঠিক সেই ব্যবস্থার দিকে যেতে চাই, আমরা সেই ব্যবস্থাকে গুরুত্ব দিতে চাই। অর্থাৎ আমরা বলছি পদ্মা সেতুর টোল নির্ধারণে জনগণের স্বার্থকে নয়, বরং সমন্বিত স্বার্থকে প্রাধান্য দেওয়া হোক। কেন সমন্বিত স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে মাননীয় স্পিকার, আমরা সেটা লক্ষ্য করি। তার আগে সমন্বিত স্বার্থ বলতে কি বোঝায় আমি সেটা বলছি মাননীয় স্পিকার। সমন্বিত স্বার্থ বলতে ওই যে আমি বললাম যে তিনটা সেক্টরের বিষয়টা, সেটা। এরপরে কেন হচ্ছে সমন্বিত স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে, লক্ষ্য করুন। তখন আমি হচ্ছে আবার প্যারামিটার দেওয়া শুরু করব। 1 নম্বর প্যারামিটার, 2 নম্বর প্যারামিটার, 3 নম্বর প্যারামিটার। এরপরে 1 নম্বর প্যারামিটারে আমি এটা বললাম, 2 নম্বর প্যারামিটারে আমি পয়েন্ট গুলো বললাম। এরকম করে 3-4টা প্যারামিটার দেওয়ার পরে তখন আমি আবার দায়িত্ব বন্টন করে দিব। ওই দায়িত্ব বন্টন করে দেওয়ার পরে আমি প্রথম প্যারামিটারে ব্যাখ্যা দিয়ে যাব, বা 2টা প্যারামিটারে ব্যাখ্যা দিয়ে যাব যদি আমার কাছে সময় থাকে। এরপরে আমি কনক্লুশন টানবো। শেষ। আমার হচ্ছে বিরোধী দলের দায়িত্ব থেকে আমার ভূমিকা শেষ। ঠিক আছে? তো আজকে আমরা এটাই জানলাম। আমাদের নেক্সট ওয়ার্কশপ আগামীকাল আমরা হচ্ছে মন্ত্রী, বিরোধী দলীয় হুইপ, সরকার দলীয় সংসদ, বিরোধী দলীয় সংসদের ভূমিকা নিয়ে আলোচনা করব, এবং আমাদের আগামীকাল আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং পরশু আমরা আলোচনা করব হচ্ছে বিতর্কের এই যে বিভিন্ন পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ, পয়েন্ট অফ ইনফরমেশন, কোথায় কোন পয়েন্ট গুলো তুলতে হয়, কিভাবে এগুলো মানে আমরা তুলবো, কিভাবে এটা কাজ করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ওই দিনই আমাদের কর্মশালা শেষ হয়ে যাবে। তারপর আমরা একটা হচ্ছে প্র্যাকটিস ডে রাখবো, সেটা হচ্ছে ঐচ্ছিক প্র্যাকটিস ডে। অর্থাৎ যারা অংশগ্রহণ করতে চায় শুধুমাত্র ওই প্র্যাকটিস ডেতে তারা অংশগ্রহণ করতে পারবে। সেটাতে আমরা হচ্ছে উপস্থিতি বা অনুপস্থিতি এই বিষয়টা আমরা রাখবো না। সেখানে যারা অংশগ্রহণ করতে চায় আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে ওই প্র্যাকটিস ডেতে আমরা হচ্ছে রাখবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। আজকে অলরেডি 8টা বেজে গেছে। আমি মনে করি যে আজকে এখানেই আমরা ইতি টানতে পারি। আগামীকাল আবার আমরা শুরু করব ঠিক সরকারি এবং বিরোধী দলের পরবর্তী 2 বক্তার বক্তব্য, এই বিষয়টা নিয়ে আমরা শুরু করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভালো থাকবেন। নিঃসন্দেহে ভালো থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।